সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা আজকে শুনছেন লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় উপন্যাস ফার্মার বয়। আজকে আছে পঞ্চম পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে ফার্মার বয়। 14। চমৎকার জামা কাপড় পরে শহরে চলল ওরা স্বাধীনতা দিবসে আনন্দ করতে। বাবার তেজি ঘোড়াগুলো চকচকে লাল চাকার ঝকঝকে গাড়িটাকে যেন উড়িয়ে নিয়ে চলেছে। খুশির আমের চারপাশে সবাই চলেছে শহরের পানে। সবার ওয়াগন আর বগিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ওদের গাড়ি। পাশ কাটাবার সময় মাথার টুপি খুলে নাড়ছে আলমানজো। মেলনে পৌঁছে গির্জার আস্তাবলে গাড়ি থেকে ঘোড়া খুলতে সাহায্য করলো ও বাবাকে। রয়্যাল মা ও বোনেদের নিয়ে চলে গেল মজা দেখতে। কিন্তু আলমানজোর কাছে ঘোড়াগুলোকে খুঁটির সঙ্গে বাঁধা, ওদের নাকে একটু আদর করে দেওয়া, খড় খেতে দেওয়া এসব ভালো লাগে আর সব কিছুর চেয়ে বেশি। ঘোড়া বেঁধে বাবার সঙ্গে হাঁটছে আলমানজো। চারিদিক লোকে লোকারণ্য, দোকানপাট সব আজ বন্ধ। সবখানে খালি পতাকা আর পতাকা। স্কোয়ারে ব্যান্ড বাজছে জনপ্রিয় সুরে। চলতে চলতে বারবার থামতে হচ্ছে ওদের। শহরের গণ্যমান্য সবাই হাত মেলাচ্ছে বাবার সঙ্গে, কুশল বিনিময় করছে। স্কোয়ারে পৌঁছে সামনের সারিতে বসলো ওরা। জাতীয় সঙ্গীতের বাজনা বেঁধে উঠতেই সবাই দাঁড়িয়ে উঠল। মাথার টুপি খুলে সবাই একসঙ্গে গেয়ে উঠল। গর্বে বুকটা ফুলে উঠল আলমানজোর। মন প্রাণ ঢেলে গাইল। সবাই বসে পড়তেই একজন কংগ্রেসম্যান প্ল্যাটফর্মে উঠে গম্ভীর কণ্ঠে পাঠ করলেন বিখ্যাত ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর দুজন বক্তা দুটো দীর্ঘ বক্তৃতা দিল। একজন উচ্চ হারে শুল্ক আরোপণের পক্ষে, অপরজন অবাধ বাণিজ্যের পক্ষে। বড়রা খুব মন দিয়ে শুনল, কিন্তু বিন্দু বিসর্গ কিছুই বুঝল না আলমানজো। আবার বাজনা বেজে উঠতেই হাঁপ ছেড়ে বাঁচল। ডিনারের সময় হয়ে আসতেই বাবার সঙ্গে আস্তাবলে গিয়ে ঘোড়াগুলোকে খাওয়ালো আলমানজো আগে। মা ওদিকে গির্জা প্রাঙ্গণে মেয়েদের নিয়ে ঘাসের উপর পিকনিক লাঞ্চের আয়োজনে ব্যস্ত হয়ে উঠল। খাওয়া দাওয়ার পর আবার স্কোয়ারে ফিরে গেল ওরা। এক জায়গায় গোলাপি লেমনের বিক্রি হচ্ছে, 1 নিকেলে 1 গ্লাস। শহরের ছোকরারা ভিড় করেছে দোকানটার আশেপাশে। আলমানজো দেখলো ওর চাচাতো ভাই ফ্রাঙ্কও রয়েছে ওদের মধ্যে। শহরের পাবলিক পাম্প থেকে পানি খেলো আলমানজো, কিন্তু ফ্র্যাঙ্ক বলল ও লেমনেড খাবে। 1 নিকেল নিয়ে 1 গ্লাস গোলাপি লেমনেড কিনে ধীরে সুস্থে তাড়িয়ে তাড়িয়ে খেলো। তারপর ঠোঁট চেটে বলল, দারুণ, তুমিও খাও না 1 গ্লাস। নিকেল কোথায় পেলে? জিজ্ঞেস করলো আলমানজো উৎসুক চোখে। কেন, বাবা দিয়েছে, বড়াই করে বলল ফ্র্যাঙ্ক। যখনই চাই তখনই দেয়। আমি চাইলে আমার বাবাও দিত। তাহলে চাইছো না কেন? তামাশা করে বলল ফ্র্যাঙ্ক। বিশ্বাস করেনি সে আলমানজোর কথা। কারণ আমার চাওয়ার ইচ্ছা নেই। আসলে দেবে না, তাই না? চাইলেও দেবে না। বাঁকা হাসি হাসছে ফ্র্যাঙ্ক। দেবে? তাহলে চেয়েই দেখো না দেয় কিনা। ফ্র্যাঙ্কের বন্ধুরাও কৌতূহলী হয়ে শুনছে ওদের কথোপকথন। 2 পকেটে হাত ভরে আলমানজো ঘোষণা করল, আমার চাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলে তবেই আমি চাইব। বুঝেছি, চাইলেও পাবে না, বলল ফ্র্যাঙ্ক। চাওয়ার সাহসই নেই তোমার, কারণ জানো দেবে না। কিছুটা দূরে রাস্তায় দাঁড়িয়ে মিস্টার প্যাডকের সঙ্গে কথা বলছে বাবা। ওয়াগন তৈরির বড়সড় এক কারখানার মালিক উনি। ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল আলমানজো। যত এগোচ্ছে ততই ভয় বাড়ছে। যদি বাবা সত্যিই নিকেল না দেয়। এর আগে কোনোদিন পয়সা কড়ি চাইনিও বাবার কাছে, দরকারই পড়েনি। চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কথা শেষ করে ওর দিকে ফিরল বাবা। কি হয়েছে? ভয় ভয় বলল আলমানজো। বাবা, গলাটা শুকিয়ে আসছে। কি বলো? বাবা, তুমি কি চাইলে আমাকে একটা নিকেল দেবে? বাবা আর মিস্টার প্যাডক দুজনেই তাকিয়ে আছে ওর দিকে। আলমানজোর মনে হলো এক দৌড়ে ছুটে পালায়। কিছুক্ষণ চেয়ে থেকে বাবা বলল, কি করবে? পায়ের মোকাসিনের উপর দৃষ্টি, মরে যাচ্ছে অস্বস্তিতে। কোনো মতে বলল, ফ্র্যাঙ্কের কাছে একটা নিকেল ছিল, গোলাপি লেমনেড কিনেছেও। বেশ, ভেবেচিন্তে বলল বাবা। ও যদি তোমাকে খাইয়ে থাকে তোমারও উচিত ওকে কিনে খাওয়ানো। পকেটে হাত ভরল বাবা। তারপর হঠাৎ থেমে সরাসরি প্রশ্ন করল, ও তোমাকে লেমনেড খাইয়েছে? নিকেলটা পাওয়ার আগ্রহে মাথা ঝাঁকালো আলমানজো। পর মুহূর্তেই ছটফট করে উঠে মাথা নাড়ল। নিচু গলায় বলল, না বাবা।
অনেকক্ষণ তাকিয়ে থাকলো বাবা ওর দিকে। গোটা ব্যাপারটা আন্দাজ করে নিয়ে পকেট থেকে মানিব্যাগ খুলে বের করলো। ধীরে সুস্থে বের করলো রূপোর একটি $8। জিজ্ঞেস করলো, আচ্ছা আলমানজো, এটা কি বলতে পারো? $8 জবাব দিল আলমানজো। ঠিক, কিন্তু $8 আসলে কি তা জানো? আলমানজো মাথা নাড়ল। $8 ছাড়া আর কি হতে পারে ও জানে না। এটা হচ্ছে কাজ, বলল বাবা। টাকা হচ্ছে কাজ, কঠিন পরিশ্রম। মিস্টার প্যাডক মৃদু হাসলেন। খুবই ছোট বাচ্চা, বললেন তিনি। এসব বোঝার কি বয়স হয়েছে ওর, ওয়াইল্ডার? দেখো না, জবাব দিল বাবা, আসলে যা ভাবছো তার চেয়ে অনেক বুদ্ধিমান ছেলেও। জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমানজো। একটা নিকেল চাইতেই সে এমন বিপদে পড়তে হবে জানলে আসতোই না। এখন পালাতে পারলে বাঁচে। আলুর চাষ কি করে করতে হয় তুমি জানো, তাই না? জানি, ঝটপট জবাব দিল আলমানজো। ধরো বসন্তকালে একটা বীজ আলু পেলে, কি করবে ওটা দিয়ে? কেটে টুকরো করব, 2-3টে মুখ থাকবে প্রতিটা টুকরোয়, বলল আলমানজো। তারপর? খেতে সার দিয়ে লাঙল টানবো, তারপর মই দেওয়ার পর দাগ টানবো জমিতে। আলু লাগিয়ে লাঙল আর নিড়ানি দিতে হবে 2 বার। ঠিক, তারপর? তারপর ওগুলো খুঁড়ে তলকুঠুরিতে রেখে দেব। গোটা শীতকাল থাকবে ওগুলো ওখানে। মাঝে মাঝে ছোট আর পচা বেছে ফেলতে হবে। পরের বসন্তে গাড়ি ভর্তি আলু এনে বিক্রি করবে এই শহরে। হ্যাঁ, যদি ভালো দাম পাও তাহলে 8 বুশেল আলুর জন্য কত পাবে? $8, বলল আলমানজো। ঠিক বলেছ, খুশি হলো বাবা। 8 বুশেল আলু চাষ করার খাটুনি রয়েছে এই $8। রূপোর চাকতিটার দিকে চেয়ে খাটুনির তুলনায় খুবই ছোট মনে হলো আলমানজোর। এটা এখন তোমার, বলল বাবা। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না ও। কিন্তু বাবা সত্যি ওটা এগিয়ে দিচ্ছে। এটা তোমার, আবার বলল বাবা। ইচ্ছে করলে ছোট্ট একটা মাদি শুয়োর কিনতে পারো এটা দিয়ে। যদি পেলে পুষে বড় করতে পারো, 1 গাদা বাচ্চা দেবে ওটা। বড় হলে ওগুলো প্রত্যেকটার জন্য পাবে $4 কি $5। আবার ইচ্ছে করলে পুরো $8 দিয়ে লেমনেড কিনে খেতে পারো। কেউ কিচ্ছু বলবে না। তোমার যা খুশি, তোমার পয়সা দিয়ে তুমি যা খুশি করতে পারো। যাও। $8 মুদ্রাটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড বিহ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো আলমানজো। তারপর ওটা পকেটে পুরে চলে গেল লেমনের স্ট্যান্ডে দাঁড়ানো ছেলেদের কাছে। লেমনের বিক্রেতা হাঁকছে, এদিকে আসুন, এদিকে আসুন, ঠান্ডা লেমনেড, শীতল গোলাপি লেমনেড, 1 গ্লাস মাত্র 5 সেন্ট, আসুন আসুন। কই নিকেল, কই দেখি? সাগ্রহে এগিয়ে এলো ফ্র্যাঙ্ক। নিকেল দেয়নি বাবা, বলল আলমানজো। টিটকিরি হাসি হাসলো ফ্র্যাঙ্ক। ইয়াহ, বলেছিলাম না দেবে না, দেখলে? নিকেল দেয়নি, চাইতেই $8 দিয়েছে, নিচু নরম গলায় বলল আলমানজো। মিথ্যে কথা, বলল ফ্র্যাঙ্ক। অন্য ছেলেরা চাপ দিল, তাহলে দেখাও। সত্যি সত্যি ওর হাতে $8 দেখে হাঁ হয়ে গেল সবার মুখ। 2 চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে ফ্র্যাঙ্কের। সবাই ঘনিয়ে এলো, দেখবে এত টাকা আলমানজো কিসে খরচ করে। কিন্তু নির্বিকার ভঙ্গিতে মুদ্রাটা পকেটে রেখে দিল। বাচ্চা একটা শুয়োর কিনবে এটা দিয়ে, পুষ্প। মার্চ স্কোয়ারের দিকে এগিয়ে আসছে ব্যান্ড পার্টি রাস্তা জুড়ে। পিছনে এক দঙ্গল বাচ্চা। বিউগল আর মন করা ড্রামের ছন্দ ওদের পাগল করে দিয়েছে। বারদই রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টহল দিয়ে স্কোয়ারে এসে পিতলের কামানের পাশে থামলো ব্যান্ড পার্টি। আকাশের দিকে লম্বা আঙুল তাক করে বসে আছে কামান দুটো। 2জন লোক চিৎকার জুড়ে দিল, সরো সরো, সবাই সরে যাও। দেখা গেল কয়েকজন কামানে কালো বারুদ ভরতে শুরু করেছে। মাথায় কাপড় বাঁধা লম্বা লাঠি দিয়ে গুটিয়ে গুটিয়ে সমানভাবে বসিয়ে দিচ্ছে বারুদগুলো টাইট করে। বাচ্চারা দৌড়ালো রেল লাইনের পাশ থেকে ঘাস লতা পাতা ছিঁড়ে আনতে। লোক 2জন সেই লতা পাতা ঘাস ঠাসলো কামানের মুখ দিয়ে, লাঠি দিয়ে ঠেলে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিল যতদূর পর্যন্ত যায়। রেল লাইনের ধারে জ্বালা হয়েছে আগুন, তাতে গরম করা হচ্ছে 2টো শিক। ঘাস পাতা ভালো মতো ঠাসা হয়ে গেলে 2 কামানে 2টো টাচ হলে আরও কিছুটা বারুদ ভরল একজন। এবার সবাই মিলে তারস্বরে চেঁচাতে শুরু করলো, সরে যাও সরে যাও। কোত্থেকে এসে চিলের মতো ছো মেরে আলমানজোর হাত ধরল মা, সরিয়ে নিয়ে যাচ্ছে টেনে। আরে
টানছো কেন? আপত্তি জানালো। ওরা তো শুধু ঘাস পাতা ভরেছে কামানে, কারোর জখম হওয়ার কোনো ভয় নেই। আমি সাবধানেই থাকবো, সত্যি। কিন্তু কে শোনে কার কথা? টেনে কামানের কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেল মা ওকে। দুজন লোক আগুন থেকে তুলে নিল শিক দুটো। চুপ হয়ে গিয়েছে সবাই, দেখছে আগ্রহ নিয়ে। কামান থেকে যত দূর সম্ভব পিছিয়ে থেকে লোক দুজন হাত লম্বা করে শিকের আগা ছোঁয়ালো টাচ হলে। দপ করে জ্বলে উঠল আগুন। শ্বাস আটকে রেখেছে সবাই। তারপরে লাফিয়ে পিছনে সরে গেল কামান দুটো। আকাশ বাতাস ছেয়ে গিয়েছে ছিন্ন ভিন্ন ঘাস লতা পাতায়। আর সব বাচ্চার সঙ্গে দৌড়ে গিয়ে কামানের গায়ে হাত দিয়ে দেখল আলমান্সো কতটা গরম। কানে তালা লাগানো বিকট আওয়াজ নিয়ে আলাপ করছে সবাই। স্বাধীনতা দিবসের সব মজা শেষ হলো। শহরে আর করবার কিছুই নেই। গাড়িতে ঘোড়া জুতে ফিরে চলল ওরা বাড়ির পথে। ওখানে পড়ে রয়েছে অনেক অনেক জরুরি আর সব মজার কাজ। 15 গরমকাল এসে গিয়েছে। দ্রুত বাড়ছে ক্ষেতের ফসল। আরেকবার লাঙল দিল বাবা ভুট্টার জমিতে। রয়্যাল আর আলমান্সো নিড়ানি দিল। আর ভুট্টার ফলন নিয়ে চিন্তা থাকলো না। কোমর সমান উঁচু হয়ে গিয়েছে গাছগুলো। এখন আর আধিপত্য বিস্তার করতে পারল না আগাছা। আলুরও খুবই বাড়বাড়ন্ত অবস্থা। সাদা ফুলে ছেয়ে গিয়েছে মাঠ। একই অবস্থা জই আর গমের। মৌমাছিদের ব্যস্ত আনাগোনায় সরগরম হয়ে রয়েছে ক্ষেতগুলো। কাজের তেমন চাপই নেই, তাই নিজের ছোট্ট বাগান নিয়ে মেতে আছে আলমান্সো। ছোট্ট এক টুকরো জমিতে আলুর বীজ লাগিয়েছেও। দেখতে চায় বীজ থেকে কেমন ফলন হয়। তাছাড়া কাউন্টি বানার প্রতিযোগিতার জন্য দুধ খাইয়ে বড় করছে একটা গোদা কুমড়োকে। সেটার দিকেও সদা সতর্ক নজর রাখছে ওর। কাদাটা অবশ্য বাবার কাছ থেকেই শিখেছেও। ক্ষেতের সব থেকে ভালো তাজা চারাটা বেছে নিয়ে একটা রেখে বাকি সব শাখা কেটে ফেলেছে। সেই একটা শাখায় যে কটা ফুল ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরটা রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলেছে। কিছুদিন পর ছোট্ট সবুজ কুমড়ো ধরলে বোটা থেকে শিকড়ের মাঝামাঝি জায়গায় নিচের দিকে লতার গাটা চিরে ছোট্ট একটা গর্ত করেছে। তারপর সেই গর্তের নিচে মাটি খুঁড়ে বসিয়ে দিয়েছে একটা দুধ ভরা পেয়ালা। এবার মার কাছ থেকে একটা মোম তৈরির সুতো চেয়ে নিয়ে এক মাথা সাবধানে ঢুকিয়ে দিয়েছে চেরা জায়গাটা দিয়ে, অপর মাথায় চুবিয়ে দিয়েছে দুধের পাত্রে। রোজ নিয়মিত এক বাটি করে দুধ শুষে নিয়ে ধীরে ধীরে দৈত্যাকার হয়ে উঠতে শুরু করেছে কুমড়োর বাচ্চাটা। এখনই ক্ষেতের অন্যান্য কুমড়োর চেয়ে 3 গুণ বড় হয়ে উঠেছে ওটা। নিয়মিত যত্ন পেয়ে আলমান্সোর শুকর ছানাও দ্রুত বেড়ে উঠেছে গায়ে গতরে। আলমান্সো নিজেও তাড়াতাড়ি বড় হওয়ার জন্য বেশি বেশি করে দুধ খাচ্ছেও। ওর আশা আরেকটু বড় হতে পারলেই হয়তো পোষ মানাবার জন্য অন্তত একটা কোল টোকে দেবে বাবা। প্রত্যেক দিন আলমান্সো গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে কিভাবে নিয়মিত ট্রেনিং দিয়ে বাবা 2 বছরই কোল দুটোকে পোষ মানাচ্ছে। প্রথমে একটাকে লম্বা দড়ির মাথায় বেঁধে শেখায় এগোনো আর থামা। তারপর অন্যটাকে। একটা শেখা হয়ে গেলে লাগাম আর সাজ পরা শেখায়। এরপর সুশিক্ষিত একটা ঘোড়ার সঙ্গে হালকা গাড়িতে জুতে ট্রেনিং দেওয়া হবে ওদের একে একে। তারপর ওদের দুটোকে একসঙ্গে জুতে শেখানো হবে গাড়ি টানা। ওদের ভয় না ভাঙা পর্যন্ত চলতেই থাকবে ট্রেনিং। কিন্তু সামনে যাওয়া আলমান্সোর বারণ। এসব কাজ 9 বছর বয়সী ছেলেদের জন্য নয়। এদিকে এবছর অপূর্ব সুন্দর একটা বাচ্চা দিয়েছে বিউটি। জীবনে এত সুন্দর কোল আলমান্সো আর কখনো দেখেনি। কপালে চমৎকার সাদা তারা আঁকা। ওটাকে দেখা মাত্র নাম দিয়েছে আলমান্সো স্টারলাইট। গ্রীষ্মকালে কাজ নেই, আবার আছেও। নিজের বাগানটা আগাছা উপড়ে নিড়ানি দিয়ে ঠিকঠাক রাখা, সীমানা ঘেরা পাথরের বেড়াগুলো মেরামত করা, কাঠচেরা, এসব টুকটাক কাজ করতে হয়। তাছাড়া নিত্যকার গোলাঘরের কাজ তো আছেই। অবসর পেলেই সাঁতার কাটেও নদীতে। বৃষ্টির দিন বাবার সঙ্গে বেরিয়ে পড়ে আলমান্সো ট্রাউট রিভারে মাছ ধরতে। দুজন পাল্লা দিয়ে ধরে। কোনো দিন 10-12টা করে ধরে এক একজন। মা সেগুলোকে কর্ন মিলে চুবিয়ে ভাজে। দুপুরে খাওয়াটা দারুণ জমে ওঠে তাজা মাছের কল্যাণে। হঠাৎ কোনো দিন বাবা বলে ওঠে, আগামীকাল আর কোনো কাজ নাই, চলো জাম কুড়াতে চাই। আসলে পিকনিক। কাঠ টানার ওয়াগনে চড়ে বড়সড় এক বাস্কেটে লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়ে ওরা জঙ্গলের উদ্দেশ্যে। লেকের ধারে পাহাড়ের কাছে হাকলবেরি
আর ব্লুবেরির অনেক গাছ আছে। দূর দূরান্ত থেকে বহু পরিবার আসে ওখানে জাম কুড়োতে। বাস্কেট হাতে এক একজন চলে যায় এক এক দিকে। লাঞ্চের সময় ফিরে এসে তুলনা করে কে কতগুলো পেয়েছে। সারাদিন গান বাজনা, গল্প গুজব, হাসি তামাশা। সন্ধ্যায় এক গাদা হাকলবেরি আর ব্লুবেরি নিয়ে বাড়ি ফিরে আসা। মা মেয়েদের নিয়ে জ্যাম, জেলি আর আচার মোড়বা বানায় ওই জাম দিয়ে। পরবর্তী বেশ কিছুদিন খাওয়ার টেবিলে পাওয়া যায় হাকলবেরি পাই, নয়তো ব্লুবেরি পুডিং। হঠাৎ একদিন খেতে বসে বাবা ঘোষণা করলো, এবার কদিন তোমাদের মা আর আমি ছুটি নেব। ভাবছি আঙ্কেল অ্যান্ড্রুর ওখানে কাটাবো একটা সপ্তাহ। ছেলেমেয়েরা, তোমরা এই কটা দিন সবাই মিলে ভালো হয়ে চলে সংসারটা চালিয়ে নিতে পারবে তো? ইলাইজা জেন আছে, আর রয়্যালের তো পারাই উচিত, বলল মা। অ্যালিস আর আলমান্সো তো রয়েছে সাহায্যের জন্যে। আলমান্সো চাইল অ্যালিসের দিকে, তারপর দুজন একসঙ্গে চাইল স্বৈরশাসক ইলাইজা জেনের দিকে। তারপর সবাই একসঙ্গে জবাব দিল, হ্যাঁ বাবা। 10 মাইল দূরে থাকে আঙ্কেল অ্যান্ড্রু। এই 10 মাইল যাওয়ার আগে বাবা আর মা প্রস্তুতি নিল পুরো একটা সপ্তাহ। প্রতিদিনই গোটা কয়েক কাজের কথা মাথায় আসছে তাদের। সেগুলো সেরে রেখে না গেলে খুবই ক্ষতি হবে। এমনকি গাড়িতে চড়তে চড়তেও মায়ের মনে আসছে নানান কথা। সন্ধ্যের সময় ডিম তুলতে ভুলো না জানো। আর সর ঘেটে মাখন তুলবার দায়িত্ব কিন্তু তোমার উপর দিয়ে গেলাম ইলাইজা জেন। মাখনে এবার লবণ বেশি দিয়ে দিও না। ছোট্ট গামলাটায় রাখবে ওগুলো ঢাকা দিয়ে ঢেকে। বীজ হিসাবে যেসব শিম আর মটরশুঁটির বিচি রেখেছি ওগুলো আবার খেয়ে ফেলো না। সবাই লক্ষ্মী হয়ে থেকো কেমন? সিটে বসার সময় মনে পড়ল আগুনের কথা বলা হয়নি। আর শোনো ইলাইজা জেন, আগুনের ব্যাপারে খুব সাবধান। চুলোয় আগুন থাকা অবস্থায় একদম বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মোমবাতির ব্যাপারেও সাবধান। গাড়ি চলতে শুরু করলো। চেঁচিয়ে বলল মা, আর সব চিনি আবার খেয়ে ফেলো না যেন। বাঘ নিয়ে অদৃশ্য হয়ে গেল গাড়ি। দুলকি চালে ছুটছে ঘোড়াগুলো। চলে গেল বাবা মা। কয়েক মুহূর্ত পর চাকার শব্দও মিলিয়ে গেল। কেউ কিচ্ছু বলল না। তবে ডাক সাইডে ইলাইজা জেনকেও মনে হচ্ছিল যেন একটু দমে গিয়েছে। বাড়িটা, গোলাঘরগুলো আর ফসলের মাঠ মনে হচ্ছে যেন মস্ত বিশাল শূন্যতা। পুরো একটা সপ্তাহ 10 মাইল দূরে থাকবে বাবা মা। হঠাৎ শূন্যের টুপি ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠল আলমান্সো। প্রথমে কি করব আমরা? গদগদ কণ্ঠে জিজ্ঞেস করলো অ্যালিস। বাবা নেই, মা নেই, যা খুশি করতে পারে ওরা এখন। বাধা দেওয়ার নেই কেউ। বাসন কোসন মেজে রেখে বিছানা ঠিকঠাক করে ফেলবে এখন আমরা, বলল ইলাইজা জেন। কেউ পাত্তাও দিল না। রয়্যাল বলল, চলো আইসক্রিম বানাই। আইসক্রিমের ভক্ত ইলাইজা জেনও একটু ইতস্তত করে রাজি হয়ে গেল। চলো। আইস হাউস থেকে কাঠের গুঁড়ো সরিয়ে বড় সড়ো একটা বরফের চাই নিয়ে এলো রয়্যাল আর আলমান্সো। ওটা একটা ছালায় ভরে ছোট্ট কুড়ালের ভোতা দিক পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করলো। একটা পেয়ালায় ডিমের সাদা অংশ ফেটাতে ফেটাতে বেরিয়ে এলো অ্যালিস বরফের ব্যবস্থায় কতদূর এগুলো দেখতে। ইলাইজা জেন মাপ মতো দুধ আর দুধের স্বর নিল। তারপর ভাড়ার ঘরে বেড়াল থেকে সাদা চিনি নিয়ে এলো। এই চিনি ঘরে তৈরি করা বাদামি রঙের ম্যাপল সুগার নয়, শহর থেকে কিনে আনা। এই চিনি ঘরে তৈরি করা বাদামি রঙের ম্যাপল সুগার নয়, শহর থেকে কিনে আনা। অতিথি এলেই শুধু এই চিনি ব্যবহার করে মা। ব্যারেল থেকে 6 কাপ চিনি তুলে নিয়ে হাত দিয়ে সমান করে দিল সে উপরের চিনি। কারোর টের পাওয়ার উপায় নেই যে এখান থেকে নেওয়া হয়েছে। বড় একটা দুধের গামলায় দুধ, চিনি, ডিম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে হলুদ কাস্টার্ড তৈরি করা হলো। তারপর তার চেয়েও বড় একটা বালতিতে ওটা বসিয়ে চারপাশ দিয়ে লবণ মেশানো বরফের কুচি ঠাসা হলো আচ্ছা করে। এবার একটা কম্বল দিয়ে মুড়ে ঢেকে ফেলা হলো সব কিছু। কয়েক মিনিট পর পর কম্বল সরিয়ে বড় খুন্তি দিয়ে নেড়ে দিল ওরা জমে আসা আইসক্রিম। সবটা যখন ভালো মতো জমে গেল তখন কয়েকটা প্লেট আর চামচ নিয়ে এলো অ্যালিস। আর ভাড়ার ঘর থেকে মস্ত একটা কেক আর গরু জবাই করবার ছুরি নিয়ে এসে মস্ত বড় বড় টুকরো করতে শুরু করলো আলমান্সো। প্রতিটা প্লেটে উঁচু করে আইসক্রিম তুলে দিল ইলাইজা জেন। খাও এখন যার যত খুশি, কেউ কিচ্ছু বলবে না। দুপুরের মধ্যে পুরো কেক খেয়ে শেষ করলো ওরা। আইসক্রিমও আছে আর অতি সামান্যই। ইলাইজা জেন নিয়মের ভক্ত। সে বলল ডিনার খাওয়ার সময় হয়েছে এখন, কিন্তু খেতে কেউই রাজি হলো না। জানিয়ে দিল পেটে এখন আর জায়গা নেই। আলমান্সো বলল এখন একটা তরমুজ পেলে জমতো।
লাফিয়ে উঠল অ্যালিস। গুড, চলো নিয়ে আসি একটা। অ্যালিস, হুকুম ছাড়ল ইলাইজা, এদিকে এসো। সকালের নাস্তার বাসন পেয়ালা পড়ে রয়েছে, আর এখন জমেছে এগুলো, সব ধুতে হবে আমাদের। ঠিক আছে, ফিরে এসে বলতে বলতে বেরিয়ে গেল অ্যালিস ঘর থেকে। তরমুজ খেতে রোদে তেতে আছে ছোট বড় অসংখ্য তরমুজ। কাঁচা না পাকা দেখে বুঝবার কোনো উপায় নেই। টোকা দিয়ে বুঝতে হয়। শব্দটা যদি কাঁচা কাঁচা লাগে তাহলে ওটা কাঁচা, আর যদি পাকা পাকা মনে হয় তাহলে পাকা। বড়সড় তরমুজগুলোর গায়ে টোকা দিচ্ছে আলমাঞ্জো, কিন্তু শব্দটা কাঁচা না পাকা সে ব্যাপারে একমত হতে পারছে না দুজনে। এই যদি বলে কাঁচা, ও বলে না, আমার মনে হচ্ছে পাকা। শেষ পর্যন্ত 6টা তরমুজের ব্যাপারে একমত হলো ওরা। ওগুলো ছিঁড়ে একটা একটা করে নিয়ে গেল বরফ ঘরে। ওখানে বরফের উপর ছড়ানো ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাঠের গুঁড়োর উপর বসিয়ে দিল ওগুলো। অ্যালিস গেল বাসন পেয়ালা ধুয়ে গুছিয়ে রাখতে। আলমাঞ্জো বলল, এখন ওর কিছুই করতে ইচ্ছা করছে না, খুব সম্ভব সাঁতার কাটতে যাবে। কিন্তু অ্যালিস চোখের আড়ালে যেতেই এক দৌড়ে বেরিয়ে গেল গোলাবাড়ি থেকে। সোজা মাঠে হাজির হলো, যেখানে চড়ছে কোল্টগুলো। পশু চড়ানোর মাঠটা মস্ত বড়, কড়া রোদ উঠেছে। দূরে তাকালে মনে হয় গরমে ভাপ উঠছে মাঠ থেকে কাঁপা কাঁপা, হালকা ধোঁয়ার মতো। ঝিঝি পোকা তীক্ষ্ণ আওয়াজ করছে। একটা গাছের ছায়া শুয়ে বিশ্রাম নিচ্ছে বেস আর বিউটি। ওদের ছোট্ট কোল্ট দূরে দাঁড়িয়ে রয়েছে পাশেই, লেজ নাড়ছে। 2-4 কদম নড়েচড়ে দেখছে কেমন লাগে। 1 বছরে, 2 বছরে আর 3 বছরে কোল্টগুলো ঘাস খাচ্ছে মাঠে। সবকটা মাথা তুলে চেয়ে থাকলো আলমাঞ্জোর দিকে। হাতে কি যেন আছে, এমনি এক ভঙ্গি করে ধীর পায়ে এগোলো কোল্টগুলোর দিকে। আসলে কিছুই নেই ওর হাতে, ও শুধু কাছে গিয়ে একটু আদর করতে চাইছে ওদের। একটা বড় কোল্ট এগিয়ে আসছে আলমাঞ্জোর দিকে, তারপর আরেকটা। মুহূর্তে সবকটা এগিয়ে এলো। সঙ্গে গাজর আয়নি বলে খুব খারাপ লাগলো। রোদ লেগে চিকচিক করছে ঘোড়াগুলোর গা। আহা, কি সুন্দর! চলবার ছন্দে নড়ছে শক্তিশালী পেশি। হঠাৎ একটা কোল্ট হুস শব্দ করল, আরেকটা পা ঠুকলো মাটিতে। চিহি করে উঠল অপর একটা। মাথা উঁচু হয়ে গেল সবকটার, খাড়া হয়ে গেল লেজ। শুরু হলো দৌড়। সবকটার বাদামি রঙের পশ্চাৎদেশ আর কালো খাড়া লেজ আলমাঞ্জোর দিকে ফেরানো। প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো একটা গাছকে চক্কর দিয়ে একসঙ্গে 6টা কোল্ট এবার সোজা ছুটে আসছে ওর দিকে। দৌড়ের ছন্দে নড়ছে বুকের পেশি। এতই জোরে দৌড়াচ্ছে যে আলমাঞ্জো বুঝতে পারল এখন ওরা থামতে পারবে না। সরে যাওয়ার সময় নেই। চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, ওয়াও! কাঁপছে জমি। দ্রুত এগিয়ে আসছে ওরা। চোখ মেলল, দেখলো ঠিক সামনে একজোড়া বাদামি হাঁটু উঠছে উপর দিকে। তারপর সাঁই করে মাথার উপর দিয়ে উড়ে গেল পেট আর পিছনের পা দুটো। বাতাসের ধাক্কায় উড়ে গেল মাথার টুপি। থতমত খেয়ে গিয়েছে। ওকে টপকে চলে গিয়েছে একটা 3 বছরই কোল্ট। ঘুরে দাঁড়িয়ে দেখলো তুফান বেগে ছুটছে ওরা মাঠের উপর দিয়ে। পর মুহূর্তেই দেখতে পেল রয়্যাল আসছে। আবার তুমি এসেছো কোল্টের কাছে? চেঁচিয়ে উঠল রয়্যাল। রাগে লাল হয়ে গিয়েছে চেহারা। কানে কথাই যায় না, না? এমন মার খাবে আর জীবনে ভুলবে না। খপ করে আলমাঞ্জোর একটা কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল সে গোলাবাড়ির প্রাঙ্গণে। ও যে আসলে কিছুই করেনি সে কথা বোঝাবার চেষ্টা করল আলমাঞ্জো, কিন্তু রয়্যাল শুনল না কোনো কথা। আর একবার যদি মাঠে ধরতে পারি, হাঁপাতে হাঁপাতে বলল রয়্যাল, তোমার চামড়া তুলে নেব আমি, বাবাকেও বলে দেব। কান ডলতে ডলতে চলে গেল বিমর্ষ আলমাঞ্জো ট্রাউট রিভারের দিকে। যতক্ষণ না কিছুটা ভালো বোধ হলো ততক্ষণ সাঁতার কাটল। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছল বাড়িতে সবার ছোট হওয়ার মতো বাজে ব্যাপার আর কিছুই হয় না। বিকেলে বাড়ির সামনের প্রাঙ্গণে বলসাম গাছের নিচে ঘাসের উপর বসে ঠান্ডা তরমুজ খেলো ওরা যার যত খুশি। পিচ্ছিল বিচিগুলো 2 আঙুলের টিপে টিপে পিস্তলের গুলির মতো মারতে থাকলো আলমাঞ্জো ইলাইজা জেনের দিকে। থামলো যখন খেঁকিয়ে উঠে ধমক মারল। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো আলমাঞ্জো। যাই, লুসিকে নিয়ে আসি, খোসাগুলো খাবে। খবরদার! চেঁচিয়ে উঠল ইলাইজা জেন। ছি, কি আক্কেল! নোংরা একটা ধাড়ি শুয়োর নিয়ে আসবেন উনি বাড়ির সামনের প্রাঙ্গণে। কে বলেছে ওর নোংরা ধাড়ি শুয়োর? খেপে উঠল আলমাঞ্জো। আমার লুসি ছোট্ট এবং অসম্ভব পরিষ্কার। সব জানোয়ারের মধ্যে ওরাই সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। ওর ঘরে গিয়ে দেখে এসে ওর বিছানাটা, দেখলেই বুঝতে পারবে। ওরা নিজেরাই নিজেদের বিছানা করে,
গরু, ঘোড়া বা ভেড়াটা করতে পারে না। শুয়োরেরা হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হবে না। শুয়োর সম্পর্কে আমি তোমার চেয়ে কিছু কম জানি না, বলল এলাইজা জেন। তাহলে আর কখনো ওকে নোংরা বলতে এসো না, তোমার সম্মানই পরিষ্কারও। আচ্ছা, মা কিন্তু তোমাকে হুকুম দিয়েছে আমার কথাগুলো শুনতে, জবাব দিল এলাইজা জেন। একটা শুয়োরের পিছনে তরমুজের খোসা কিছুতেই আমি নষ্ট করব না, ওগুলো দিয়ে আমি মোরব্বা বানাবো। আমার ধারণা ওগুলোর মধ্যে আমার খোসাও আছে। যদি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু উঠে দাঁড়ালো রয়্যাল। চলো এসো মানজো, কাজগুলো শেষ করে ফেলি। দৈনন্দিন কাজ শেষ করে লুসিকে নিয়ে এলো আলমানজো বাড়িতে। শুয়োরটা বাড়ির চারপাশ ঘুরে ঘুরে ঘোতঘোতা চেঁচামেচি এতই করলো যে 2 কানে হাত চাপা দিতে হলো এলাইজা জেনকে। রাতের খাবার শেষ হলে একটা প্লেটে করে একটু খাবার নিয়ে গেল লুসিকে খাওয়াবে বলে। কান খাড়া করে শুনল রান্নাঘরে তর্ক হচ্ছে রয়্যাল আর এলাইজা জেনে। রয়্যাল চিনির মিঠাই খেতে চায়, কিন্তু এলাইজা জেনের ধারণা কেবল শীতের সন্ধ্যাতেই খায় ওগুলো। রয়্যাল বোঝানোর চেষ্টা করছে গ্রীষ্মের সন্ধ্যাতেও একই সমান মজা লাগবে। কথাটা খুবই যুক্তিযুক্ত মনে হলো আলমানজো। সেও গিয়ে রয়্যালের পক্ষ নিল। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনারা শুনছিলেন লরেঙ্গেলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় উপন্যাস ফার্মার বয়। আজকে ছিল 5ম পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।